বিখ্যাত রেস্তোরাঁ অলিপাবে খাবার খেতে গিয়েছিলেন ডেলি ব্লগার সায়ক চক্রবর্তী এবং তার দুই সঙ্গী, যেখানে তাকে মাটনের বদলে দিয়ে দেওয়া হলো গোমাংস। যে ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজ্য এবং রাজনীতি। আজ সেই বিষয়টাকে কেন্দ্র করেই আমার ভিডিও। নমস্কার, সায়ন্তনী সাতছাত্র চ্যানেলে আমি সায়ন্তনী। দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে এই সায়ক চক্রবর্তী সোশ্যাল মিডিয়াতে যেন নিজের একটা বিশেষ জায়গা তৈরি করে ফেলেছে। প্রথমত, কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা। হ্যাঁ বন্ধুরা, সিঙ্গার দেবলীনা, যে কিনা ৭৮টা ঘুমের ওষুধ খেয়েছিল তার শ্বশুর বাড়ির অত্যাচারে, যাকে নিয়ে হসপিটালে বসে ভিডিও শ্যুট করে এই সায়ক চক্রবর্তী তার ব্যক্তিগত জীবনকে পাবলিক প্লেসে তুলে ধরে। যখন ফেসবুক মাধ্যমে বিষয়টা সম্পূর্ণরূপে ভাইরাল হয়, তখন প্রত্যেকটা কার্যকলাপ দেখার পর বাধ্য হই দেবলীনার এই বিষয়টাকে নিয়ে ভিডিও করতে। আমার চ্যানেলে সার্চ করলে অবশ্যই আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন। দ্বিতীয়ত, পার্ক স্ট্রিটের বিখ্যাত রেস্তোরাঁয় ঘটে গেল একটা কাণ্ড। সেই কাণ্ডটাও সায়ক চক্রবর্তীকেই ঘিরে। যদিও জানি না শুধুমাত্র ডেলি ব্লগার বলেই এমন ইনসিডেন্ট তার সাথেই বারবার ঘটছে কিনা, নাকি ঘটানো হচ্ছে, নাকি সত্যিই ঘটছে। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কাজ করলে তার যে একটা সামাজিক দায়বদ্ধতা আছে, সেটা হয়তো অনেক ব্লগাররাই ভুলে যাচ্ছে। দিনের পর দিন ভিউ আনার জন্য তারা একটার পর একটা এমন কাজ করছে যেটা অত্যন্ত নিন্দনীয়, কিংবা বলতে পারেন মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এক কথায় বলা যেতেই পারে, সমাজের দায়বদ্ধতা ভুলে সমাজের উপকার করতে এসে উল্টে সমাজকে কালিমালিপ্ত করছে। শুধুমাত্র ব্লগারদের দোষ দিয়েও লাভ নেই, কারণ ব্লগাররা বুঝে গেছে সাধারণ মানুষ ঠিক কি পছন্দ করছে। সাধারণ মানুষের চয়েসটাও যেন দিনে দিনে তলানিতে গিয়ে ঠেকছে, আর সেই সুযোগটাই নিচ্ছে কিছু কন্টেন্ট ছাড়াই ব্লগার। সোশ্যাল মিডিয়াতে এসে একটু যদি ভিউ কামিয়ে নেওয়া যায়, তাহলে হয়তো পরিচিতির সঙ্গে সঙ্গে যা ইচ্ছে তাই করা যায়। আর সেই মতোই দিনে দিনে একটার পর একটা ঘটনা কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে। যাই হোক, কে এই সায়ক চক্রবর্তী, সে আগে কি করতো, তার চরিত্র কেমন, এগুলোর মধ্যে না হয় নাইবা গেলাম। বরং সেদিন পার্ক স্ট্রিট রেস্তোরাঁয় যে ঘটনাটা ঘটেছে, সেটা সায়ক চক্রবর্তীর সাথে না হয়ে যদি আমার বা আপনার সাথে হতো, সেই মতো অবস্থায় ঠিক কি কি হতে পারতো, আজ বরং সেটা নিয়েই কথা বলি। কারণ আমিও একজন ইউটিউবার, আমারও কিছু দায়বদ্ধতা আছে সমাজের প্রতি। তাই ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলতে আমার তেমন একটা অসুবিধে হয় না। ধরে নিচ্ছি, কলকাতার একটি বিখ্যাত রেস্তোরাঁয় আমি আমার দুই বন্ধুকে নিয়ে খেতে গেলাম, যেখানে মাংসের প্রত্যেকটা প্রিপারেশনই রয়েছে। চিকেন বলুন, মাটন বলুন, বিফ বলুন, সবটাই সেখানে রয়েছে। হই হই করে সেই রেস্তোরাঁতে খেতে গেলাম এবং সেই রেস্তোরাঁয় গিয়ে অর্ডার করলাম বিভিন্ন খাবার। তার মধ্যে একটা আইটেম ছিল মাটন স্টিকের। অর্ডার অনুযায়ী ওয়েটার সময় মতো আমাদেরকে খাবারটা দিয়েও গেল। আমরা গল্পগুজব করতে করতে খাবারটা খাওয়া শুরু করলাম। গল্প করতে করতে আমরা কেউ হয়তো একটু বেশি খাবো, কেউ হয়তো একটু কম খাবো। ভাগাভাগি করে পুরো প্লেটের খাবারটা আমরা খেয়ে নিয়েছি এবং বসে যথারীতি গল্পগুজব করছি একে অপরের সাথে। এই মতো অবস্থায় আরও একটা প্লেট আমাদের সামনে হাজির এবং বলা হলো মাটন স্টিক। আমরা একটা প্লেট মাটন স্টিক অর্ডার করেছিলাম, যেটা অলরেডি আমরা খেয়ে ফেলেছি। তাহলে এই যে দ্বিতীয় প্লেট মাটন স্টিকটা এলো, এটা কে অর্ডার করলো? ঠিক এই প্রশ্নটাই আমরা ওয়েটারকে ছুড়ে দিলাম। ওয়েটার তার উত্তরে বলল, ভুলবশত মাটন স্টিকের জায়গায় আপনাদের বিফ স্টিক দেওয়া হয়েছে, সেই কারণেই মাটন স্টিকটা নিয়ে এসেছি। আচ্ছা বন্ধু, এই মতো অবস্থায় আমাদের রিয়াকশানটা ঠিক কেমন হওয়া উচিত বলতে পারেন? কি অদ্ভুত প্রশ্ন আপনাকে করলাম, তাই না? এই মতো অবস্থায় আমার বা আমার বন্ধুদের রিয়াকশানটা ঠিক কেমন হবে, এটা কি আদৌ আপনার জানার বিষয়? নিশ্চয়ই নয়। কারণ এই মতো অবস্থায় আমাদের রিয়াকশানটা ঠিক কি, সেটা শুধুমাত্র আমরাই বলতে পারবো। বরং আপনি একটা কাজ করুন, আমাদের রিয়াকশানের সাথে আপনার রিয়াকশানটা আদৌ মিলছে কি না, বরং সেটাই খেয়াল করুন। আমি যখনই জানতে পারবো ভুলবশত আমাকে মাটন স্টিকের বদলে বিফ স্টিক দেওয়া হয়েছে এবং খুব আনন্দের সঙ্গে সেই খাবারটা আমি খেয়েও নিয়েছি, তৎক্ষণাৎ আমার গা গুলোতে শুরু করবে। সঙ্গে সঙ্গে হয়তো সেইখানে বসে আমি বমিও করে দিতে পারি, কিংবা ছুটে চলে যাব বাথরুমের দিকে
বমি করতে। আর সেই মতো অবস্থায় আমি কুলকুল করে ঘামতেও শুরু করতে পারি। হয়তো সেই মুহূর্তে সাময়িক অসুস্থ আমি হয়ে পড়তে পারি, কিন্তু সেই মুহূর্তে নিজেকে সামাল দেওয়ার একটা চেষ্টাও আমার থাকবে। কারণ আমি খুব ভালো করে জানি আমি একটা অন্য পরিবেশে এসেছি। সেখানে অসুস্থ হয়ে পড়লে আমার নিজেরই সমস্যা হবে, কিন্তু অন্য পরিবেশে এসেছি বলে এত বড় একটা ঘটনাকে এড়িয়ে সেখান থেকে চলে যাব, এটাও তো হতে পারে না। কিছুটা ধাতস্থ হয়ে নিশ্চয়ই রেস্তোরাঁর ম্যানেজার এবং যে ওয়েটার খাবার সার্ভ করেছে তাকে ডেকে পাঠাবো, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুটা হলেও মেজাজ হারিয়ে তাদের কাছে এই সম্পূর্ণ ঘটনার কারণ জানতে চাইব। শুধুমাত্র এত বড় একটা ভুলের কারণ জানতে চেয়ে যে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যাব এমনটা কিন্তু নয়, বরং দুই পক্ষের মধ্যে বিরাট আকারে বিতর্ক হওয়ারই চান্স বেশি থাকবে। শুধু তাই নয়, বিতর্কের মাঝে মাঝে মনের মধ্যে চলবে নানা রকম দ্বন্দ্ব। কেন আমি এই রেস্টুরেন্টে আসতে গেলাম? যখন খাবারটা মুখে দিয়েছি তখন কেন তার স্বাদ আমি বুঝতে পারলাম না? কেন মনে হলো না এটা আমি যেটা অর্ডার দিয়েছি সেটা নয়? কেন আরেকবার আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম না? কেন ওয়েটার আমাকে বলে দিল না এটা কিসের মাংস? এত বড় একটা রেস্তোরাঁ এত সহজে কি করে এত বড় একটা ভুল করতে পারে, যেখানে প্রতিদিন শয়ে শয়ে লোক প্রতি মুহূর্তে খাবার খাচ্ছে? তাদেরকে উচিত ছিল না আরেকটু সতর্ক হওয়া? যে খাবারটা আজ আমাকে খাইয়ে দেওয়া হলো সেটা জ্ঞান তো দূর, আমি স্বপ্নেও হয়তো কোনোদিনও দেখিনি এমন খাবার আমাকে খেতে হচ্ছে। এই পরিস্থিতি আমি কিভাবে সামাল দেব? কিভাবে আমার এই অস্বস্তিকে আমি কাটিয়ে উঠব? হয়তো কোনোভাবেই নিজের মনকে নিজের সান্ত্বনাও দিতে পারবো না। এদিকে আমার সামনে দাঁড়িয়েই নিজের চূড়ান্ত ভুলের অপরাধ স্বীকার করে বারবার ক্ষমা চাইছে ওয়েটার এবং ম্যানেজার, যেটা আমার মনকে কোনোভাবেই দুর্বল করতে পারছে না। বারবার এটাই মনে হচ্ছে যেটা আজ হয়ে গেছে আমার সাথে সেটা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এর পাশাপাশি আমাদের এটা বুঝতেও তেমন অসুবিধে হচ্ছে না, আর যদি ওয়েটার চাইতো বিষয়টাকে কিন্তু চেপে যেতেই পারতো। কারণ আমরা যখন খাবারটা খাই আমরা নিজেরাই তার স্বাদ বুঝতে পারিনি, বেশ আনন্দ সহকারেই পুরো খাবারটা আমরা খেয়ে নিয়েছি। যখন কোনো ওয়েটার ভুলবশত তাকে মাটন স্টিকের জায়গায় বিফ স্টিক দেওয়া হয়েছে বলছে, তাহলে ধরে নেওয়াই যায় সেই কাজটা ইচ্ছাকৃতভাবে করেনি। সেই কারণেই সে তার ভুলটা খুব সহজেই স্বীকার করে নিয়েছে, সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি। অজান্তে যে আমাকে গোমাংস খাওয়ানো হয়েছে এটা কোনোভাবেই আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ঠিক এই রিয়াকশনটাই হয়তো আমার এবং আমার বন্ধুদের মধ্যে হবে। শেয়ার করলাম আমার বা আমার বন্ধুদের সেই মুহূর্তে রিয়াকশনটা ঠিক কি হতো। বন্ধু, আপনি এবার বলুন, আমাদের এই রিয়াকশনটা আদৌ কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এক্ষেত্রে যদি আমার বা আমার বন্ধুদের রিয়াকশনটা আপনার কাছে স্বাভাবিক বলে মনে হয়, তাহলে আপনাদের মতো আমারও কিছু প্রশ্ন শায়কের উদ্দেশ্যে আছে। আমার প্রথম প্রশ্ন, যখন সে জানতে পারল মাটন স্টিকের বদলে তাকে বিফ স্টিক দেওয়া হয়েছে এবং সেটা সে খেয়েও ফেলেছে, একবারের জন্য তাকে গা গুলিয়ে উঠতে বা বমি করতে দেখা গেল না, বরং সেই রেস্তোরাঁর জলের বোতল খুলে জল খেতে দেখা গেল। তৎক্ষণাৎ প্রফেশনাল ব্লগারের মতোই ক্যামেরা অন করে একটার পর একটা পরিস্থিতি ক্যামেরা বন্দি করতে দেখা গেল। কেন? তাহলে কি শায়ক আগেও বিফের সাথে পরিচিত আছে? দ্বিতীয় প্রশ্ন, সে যদি মনে করে থাকে যে তার সাথে অন্যায় হয়েছে এবং তারই ভিডিও সে প্রমাণ হিসেবে করে রেখেছে, তাহলে সেই ভিডিওটা সে কেন ডিলিট করলো? সত্যি কি তার উপর কোনো রকম প্রেশার ছিল, নাকি তার মনের মধ্যে কোথাও ধরা পড়ে যাওয়ার ভয় কাজ করছিল? ভিডিও শুরুতেই আমি বলেছি, ইউটিউবার হিসেবে আমারও কিছু দায়বদ্ধতা সমাজের প্রতি রয়েছে, তাই একতরফা বিচার করে ভিডিওটা শেষ করা আমার উদ্দেশ্য নয়, বরং যেটা ঠিক সেই বিষয়গুলোকে একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরাই আমার কাজ। নিশ্চয়ই আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার পর আপনারা এটুকু বুঝে গেছেন যে আমি কারো পক্ষ হয়ে কথা বলছি না, বরং চেষ্টা করছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেগুলো সন্দেহজনক জায়গা বলে আমার মনে হচ্ছে সেটাকে আপনাদের সামনে তুলে ধরতে, এবং যেই জায়গাগুলো ঠিক বলে মনে হচ্ছে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে। সেক্ষেত্রে সাধারণ মানুষের কিছু প্রশ্নের উত্তর হয়তো আমার জানা, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। যদি আপনারা মনে করেন আমি এই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করে ভালো করছি, তাহলে অবশ্যই আমার ভিডিওর শেষে আমাকে কমেন্টে জানাবেন। তবে এটাও আমি জানি
অনেকেই হয়তো আমাকে অনেক রকম গালমন্দ করবেন, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি খুব ভালো করে জানি আমি যেটা করছি সমাজের কথা চিন্তা করেই করছি। তাই আশা করব ধৈর্য ধরে আর একটু ভিডিওটা দেখুন, তাহলে হয়তো অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারাও পেয়ে যাবেন। তাই দেরি না করে চলে যাচ্ছি সাধারণ মানুষের কিছু প্রশ্নের উত্তরে। এক প্লেট খাবার খাওয়ার পর তার হঠাৎ করে কি করে মনে হলো যে সে মাটন নয় বিফ খেয়ে ফেলেছে? আপনাদের বলি, সে কিন্তু শেষ অবধি বুঝতে পারেনি যে সে মাটন স্টিক খায়নি, উল্টে বিফ স্টিক খেয়েছে, যতক্ষণ না ওই ওয়েটার এসে তাদেরকে বিষয়টা জানিয়েছে। দ্বিতীয়ত, তারা অর্ডার করেছিল 1 প্লেট মাটন স্টিক। ধরে নেওয়াই যেতে পারে 1 প্লেট মাটন স্টিকের মধ্যে 5 থেকে 6 পিস মাটন স্টিক ছিল, আর বন্ধু মোট 3 জন। তাহলে হিসাব করেও যদি তারা খেয়ে থাকে বা সমানভাবে ভাগ করেও যদি তারা খেয়ে থাকে, তাহলে এক একজনের ভাগে পাওয়ার কথা 1.5 থেকে 2টো করে মাটন স্টিক। তবে বন্ধুরা মিলে কোনো রেস্তোরাঁয় গিয়ে কতটা ভাগাভাগি, মানে সমান ভাগাভাগি করে খাওয়া দাওয়া করেছে, এটাও একটা প্রশ্ন। কারণ আমরা যদি পরিবারকে নিয়েও যাই, সেখানে কেউ হয়তো কোনো একটা খাবারের আইটেম বেশি খেলো, কেউ বা কম খেলো। সেই দিক থেকে যদি ভাবা যায়, এমনটাও হতে পারে যে শায়ক হয়তো পরিমাণে অনেকটাই কম খেয়েছে, তাই সে সেই মুহূর্তে মাটন স্টিকের বদলে বিফ স্টিক খাচ্ছে, এটা বুঝতে পারেনি। তৃতীয়ত, আমাদের বাড়ির রান্না আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি, এমনকি এটাও বুঝতে পারি যে কে রান্না করেছে, কারণ প্রতিনিয়ত খেতে খেতে আমাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। শুধু তাই নয়, বাড়ির রান্নাতে মশলা অনেকটাই পরিমাণে কম থাকে, যেই কারণে আমরা সেটা খুব তৃপ্তি সহকারে খাই। কিন্তু কোথাও কোনো রেস্তোরাঁয় যদি আমরা খেতে যাই, সেখানের আইটেমটা কে বা কিভাবে বানাচ্ছে সেটা আমাদের খুব একটা জানার কথা নয়। এমনভাবে খাবারগুলো ম্যারিনেট করা থাকে বা এতটাই মশলাপাতি দেওয়া থাকে যে অনেক ক্ষেত্রেই স্বাদ বোঝার অতটা সামর্থ্য অনেকেরই থাকে না, যদি কিনা সে মাঝে মধ্যেই সেই প্রিপারেশনটা খেয়ে থাকে, যতটা আমার ধারণা। হয়তো এমন কারণেও স্বাদ বুঝতে তাদের অসুবিধে হয়েছে। তবে সব প্রশ্নই যে ভুল করা হচ্ছে এমনটা নয়। যেমন একটা প্রশ্ন উঠেছে, সে যদি এতটাই গোঁড়া ব্রাহ্মণ বলে নিজেকে দাবি করে, তাহলে কেন গেল মুসলিম রেস্তোরাঁয়? অনেক হিন্দু রেস্তোরাঁও তো ছিল, সেখানে কেন গেল না? তাহলে এটা কি প্রমাণ হয় না যে সে ইন্টেনশনালি এমন কিছু ঘটাতেই ওই রেস্তোরাঁয় গেছে? একদমই তাই। যদি আমি নিজেকে গোঁড়া ব্রাহ্মণ বলে দাবি করি, তাহলে তো আমার নিয়মকানুন অনেকটাই বেশি থাকবে। সেক্ষেত্রে আমি কেন বেছে নেব একটা মুসলিম রেস্তোরাঁ যেখানে সব রকমের মাংস রান্না হচ্ছে? কারণ আমি তো খুব ভালো করে জানি আমি যে রেস্তোরাঁয় খেতে যাচ্ছি সেখানে আলাদা আলাদা পাত্রে কোনোটাই রান্না হয় না, বরং একই পাত্রে বিভিন্ন রকমের মাংস রান্না হচ্ছে কিংবা অন্যান্য খাবারও তৈরি হচ্ছে। তাহলে আমি কেন যাব একজন গোঁড়া ব্রাহ্মণ হয়ে এমন একটা রেস্তোরাঁয়? আসলে আমার যতদূর মনে হয়, শায়ক নিজেই জানে না গোঁড়া ব্রাহ্মণ কাকে বলে কিংবা ব্রাহ্মণত্ব কাকে বলে। হয়তো শুধুমাত্র ফুটেজ খেতেই এমন প্রশ্ন তুলেছে সে ওই রেস্তোরাঁয় বসে। তবে এরই মাঝে আরও একটা কথা আছে, ইন্টেনশনালি এই ঘটনাটা ঘটানো হয়েছে এটারও কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। কারণ যদি কোনো ব্লগার একটা রেস্তোরাঁয় গিয়ে নিজের ব্লগের ভিউ তৈরি করার জন্য এমন একটা পরিবেশ তৈরি করবে, তাহলে সবার আগে প্রতিবাদ জানাবে সেই রেস্তোরাঁর মালিক কিংবা ম্যানেজার। কখনোই তারা বলবে না যে হ্যাঁ আপনার ব্লগে ভিউ আসবে, সেই কারণে আমরা আমাদের এই রেস্তোরাঁকে বদনাম করতে রাজি আছি। কারণ এতে করে ব্লগারের উপকার হলেও এটা পরিষ্কার যে রেস্তোরাঁর মালিকের কিন্তু আলটিমেট ক্ষতি হবে। আর আরেকটা বিষয় হলো, রেস্তোরাঁয় যে ওয়েটার খাবার সার্ভ করছিল সে কিন্তু সঙ্গে সঙ্গে তার ভুলটা স্বীকার করেছে। তাহলে ধরে নেওয়াই যায়, যদি এটা তৈরি করা কোনো নাটক হতো, তাহলে কোনো ওয়েটার নিজের ভুলের জন্য এভাবে ক্ষমা চাইতো না, বরং উল্টে প্রতিবাদ জানাতো। যদিও বা ধরে নিই যে শায়ক বা শায়কের বন্ধুরা অর্ডার করেছিল বিফ স্টিক, কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে তারা মাটন স্টিক অর্ডার করেছে, দিয়েছে বিফ স্টিক। তাহলে ওয়েটার যখন অর্ডারগুলো নিয়েছে, নিশ্চয়ই তার কাছে একটা লিস্ট রয়েছে, সেই লিস্টটা অবশ্যই দেখিয়ে বিষয়টাকে বুঝিয়ে দিতে পারত এটা মিথ্যে প্রচার করা হচ্ছে, বদনাম করার চেষ্টা করা হচ্ছে রেস্তোরাঁকে, কিংবা ওয়েটারকে বিপদে ফেলার একটা চেষ্টা করা হচ্ছে। তাহলে কেন করলো না তারা? তারপরের প্রশ্ন,
ওয়েটারকে কেন তার ধর্ম তুলে এতগুলো কথা শোনানো হলো? কেন তাকে বলা হলো তাকে যদি শুয়োরের মাংস খাওয়ানো হয় তাহলে সে কি করবে? শুধু তাই নয়, সায়ক চক্রবর্তী সরাসরি ওই রেস্তোরাঁ থেকে চলে যায় পার্ক স্ট্রিট থানায়। বন্ধুবান্ধবকে নিয়ে সেখানে গিয়ে এই ওয়েটারের নামে কমপ্লেন করে কি না ভুলবশত খাবার সার্ভ করে তাকে গোমাংস খাওয়ানো হয়েছে মাটনের বদলে। আর সেই কথার ভিত্তিতে বা সেই কমপ্লেনের ভিত্তিতে পার্ক স্ট্রিট থানার পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায় ওই ওয়েটারকে। আচ্ছা, বলতে পারেন কোথাকার নিয়ম এটা? একটা মানুষ শুধুমাত্র ভুল খাবার সার্ভ করেছে বলে তাকে অ্যারেস্ট করা হলো, কিভাবে সম্ভব? এক্ষেত্রে যদি ধরেও নেওয়া যায় যে সেই মুহূর্তে সায়ক ঠিক কি করবে বুঝে উঠতে না পেরে তার বন্ধুবান্ধবকে নিয়ে লোকাল থানায় গিয়ে এই ওয়েটারের নামে কমপ্লেন করে, নিশ্চয়ই কমপ্লেনটা এরকম ছিল যে আমাকে গোমাংস খাইয়ে দেওয়া হয়েছে মাটনের পরিবর্তে, তাও আবার ভুলবশত। তাহলে যিনি এই কমপ্লেনটা নিয়েছেন তিনি তো আইনি নিয়মকানুন নিশ্চয়ই জানেন। তাহলে এর ভিত্তিতে যে একজন মানুষকে অ্যারেস্ট করা যায় না, এটা কি সায়ককে তিনি বলেছেন? তাহলে এক্ষেত্রে দোষটা কি শুধুমাত্র সায়কের, প্রশাসনের নয়? তবে সেই মুহূর্তে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা যে বিতর্ক বা বড় রকমের তর্কাতর্কি কিছু হবে এটাই স্বাভাবিক। আর এমনই বিষয় করতে গিয়ে হয়তো সায়কের মুখ থেকে তার ধর্ম কি এটা বেরিয়ে আসে এবং যথারীতি সে উত্তরও দেয় যে আমি মুসলিম, এবং তার পরিপ্রেক্ষিতে সায়ক এটা বলে যে আপনাকে যদি এখন শুয়োরের মাংস জোর করে খাওয়ানো হয় তাহলে কি আপনি খাবেন? তার উত্তরে সে বলে না। হয়তো সে এটা বোঝানোর চেষ্টা করেছিল তার কাছে শুয়োরের মাংস খাওয়ানোটা যতটা গর্হিত কাজ, হিন্দু হয়ে আমার কাছেও গোমাংস খাওয়াটা ততটাই গর্হিত কাজ। হয়তো এবার আপনারা বলবেন, আরে সায়ক চক্রবর্তী আগেও গরুর মাংস খেয়েছে, আমি জানি, আমরা জানি, বা প্রমাণ আছে। কিন্তু এখানে তো সে এটা বোঝানোর চেষ্টা করছে যে সে এই প্রথম গো মাংস খেয়ে ফেলেছে। তার বিতর্কটা কিন্তু প্রথম খাওয়া নিয়ে, সে কিন্তু কখনোই স্বীকার যায়নি বা এমনটা এখনো পর্যন্ত প্রমাণ হয়নি যে আগেও বহুবার সে গোমাংস খেয়েছে। তাই ধরে নেওয়াই যেতে পারে যে রাগের বশে এই ধরনের কথা তার মুখ থেকে বেরিয়ে এসেছে। এবং সায়ক চক্রবর্তী যখন দেখছে আশপাশ থেকেও দু একজন উঠে এসে চার্জ করছে মালিককে বা ম্যানেজারকে যে আমার প্লেটে এরকমভাবে ভুলবশত মাটনের বদলে বিফ দেওয়া হয়েছে, তখন হয়তো সায়ক চক্রবর্তী আরেকটু জোর পেয়েছে। সেই কারণে সে যা মুখে এসেছে সেই মুহূর্তে তাই বলে ফেলেছে। সেটা নিয়ে যে এত বড় কিছু হবে হয়তো সেই মুহূর্তে সে বুঝে উঠতে পারেনি। কারণ যদি ধরে নিই তার উদ্দেশ্য কন্টেন্ট বানানো, তাহলে তো সে জানে যে আমার প্রচুর ফলোয়ার্স, অতএব তারা আমার কথাকেই মান্যতা দেবে। এটা ভেবেই হয়তো সে এমন কাজগুলো একের পর এক করে গেছে। তাই আমি যাই বলি না কেন কিংবা যাই করি না কেন সবটাই মানুষ সাদরে গ্রহণ করবে। এরপরও যারা প্রশ্ন তুলছেন পরিচিত মুখ কিংবা পরিচিত ব্লগার বলে কি যা খুশি তাই করবে, একজন গরিব মানুষের পেটে লাথি মারবে? তাহলে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্নটা নিজেকে করুন। আজ সায়ক চক্রবর্তীর মতো ব্লগাররা কেন এতটা সাহস সঞ্চয় করতে পারছে? তার জন্যে কোথাও কি আমি বা আপনি দায়ী নই? পরবর্তী প্রশ্ন, যে কথাটা আমি এখন আপনাদের বলবো এটা হয়তো সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে রয়েছে, যেটা বলতে পারেন প্রত্যেক সাধারণ মানুষের কাছে একটা বড় জিজ্ঞাসার চিহ্ন। অনেকেই বলছেন দুদিন আগে পর্যন্ত যে সায়ক চক্রবর্তীকে অনেকেই চিনতেন না, শুধুমাত্র দূরদর্শনে কয়েকবার দেখেছেন কিংবা ব্লগার হিসেবেই চিনতেন, সেই সায়ক চক্রবর্তী কিভাবে রাতারাতি এতটা ভাইরাল হয়ে গেল? এর পেছনে কি তার দাদার কোনো সহযোগিতা আছে? কারণ তিনি তো একজন সাংবাদিক বলে জানি, আমারও জানা নেই। তবে অনেকেরই কথাই উঠে এসেছে বর্তমানে সায়ক চক্রবর্তী কোনো এক পার্টির সঙ্গে রিলেটেড হয়ে আমাদের রাজ্যে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টায় রয়েছে। আর ঠিক সেই কারণে এমন ঘটনা সে ঘটিয়েছে। মানছি দাঙ্গা বেঁধে যেতেই পারত, কিন্তু হয়নি। তার কারণ একটাই, আমাদের রাজ্যবাসী একত্রিত হয়ে এই বিষয়কে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা এটা প্রমাণ করে দিয়েছে আমরা সর্বধর্ম সমন্বয়ে এই রাজ্যে বাস করি। যতই চেষ্টা করো না কেন আমাদের এই একতাকে কেউ ভাঙতে পারবে না। ঠিক সেই কারণেই হয়তো আজ আমাদের রাজ্য সুরক্ষিত। তবে পাশাপাশি
আমারও একটা প্রশ্ন আছে। আর যে ঘটনাটা পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় ঘটেছে সেটা যদি অন্য কোনো ধর্মের ব্যক্তির সাথে ঘটতো, যেমনটা ধরুন ধর্মের বিরুদ্ধে গিয়ে তাকে এমন কোনো খাবার খাওয়ানো হতো যেটা তাদের ধর্ম বিরুদ্ধ খাবার, জোর করে হোক কিংবা গোপনে হোক কিংবা ভুলবশত, তাহলে কি আমাদের রাজ্য দাঙ্গার হাত থেকে রক্ষা পেত? প্রশ্নটা আপনাকে করলাম। ভিডিও শেষ প্রান্তে এসে একটা কথা না বললেই নয়। আচ্ছা বলুন তো, যে ঘটনাটা ঘটলো এর দায় কি শুধুমাত্র সায়ক চক্রবর্তীর, নাকি ওই রেস্তোরাঁর ওয়েটারের? কোথাও কি ওই রেস্তোরাঁর কর্তৃপক্ষদের এটা দায় নয়? আপনার কি মনে হয়? একটা রেস্তোরাঁ শুধুমাত্র তার খাবারের স্বাদের জন্যই কিন্তু বিখ্যাত হয় না। আরও কিছু বিষয় থাকে যেগুলো আমাদের মন কাড়ে, চোখ কাড়ে এবং ইচ্ছেকে টেনে নিয়ে যায়। যেমন ধরুন সেখানকার ডেকোরেশন, সেখানকার মানুষের ব্যবহার, মানে মালিক, ম্যানেজার, ওয়েটারের ব্যবহার, সেখানকার পরিচ্ছন্নতা, এমনকি খাবার সার্ভের সিস্টেম এবং নর্মালি কিছু নিয়ম। যখন কোনো ব্যস্ততম রেস্তোরাঁয় প্রতিনিয়ত এত এত মানুষের আনাগোনা, যেখানে স্বাভাবিকভাবে ভুল হতেও পারে, এমনটা চিন্তাভাবনা করে সেই রেস্তোরাঁর কর্তৃপক্ষের একটু কি বিষয়গুলোর উপর সাবধানতা অবলম্বন করা জরুরি ছিল না? কারণ মানুষ মাত্র ভুল হতেই পারে। যদি একটা রেস্তোরাঁয় যেখানে এতগুলো আইটেম রয়েছে সেখানে শুধুমাত্র বিফ কিংবা মাটন কিংবা চিকেন নয়, অন্যান্য খাবারের সঙ্গেও তো একটা পাল্টাপাল্টির ব্যাপার থাকতে পারে, সেটাই বা সাধারণ মানুষ পয়সা দিয়ে খেতে গিয়ে কেন মেনে নেবে? তা এক্ষেত্রে আপনার কি মনে হয় না যে ভুলটা অনেকটাই রেস্তোরাঁর কর্তৃপক্ষের কারণে হয়েছে? শেষ যে কথাটা বলে আমি আমার ভিডিও শেষ করব, কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যে ঘটনাটা কোনো এক ব্যক্তির সাথে ঘটেছে, ধরুন আমার সাথে বা আপনার সাথে যদি হতো, নিশ্চয়ই আমরা মুখ বুজে সেখান থেকে চলে আসতাম না। আমরা সেটার একটা প্রতিবাদ করতাম, হয়তো অতটা খারাপভাবে না হলেও কিছুটা প্রতিবাদ তো করতামই। তাহলে কোনো অন্যায় যদি আমার সাথে হয়ে থাকে, তার প্রতিবাদ করাটা কি আরও বড় অন্যায়? সায়ক চক্রবর্তী প্রতিবাদ করেছে, হয়তো তার প্রতিবাদের ভাষাটা ভালো ছিল না, কিন্তু সে যেটা করেছে তাতে করে আমার মনে হয় রেস্তোরাঁ আগের থেকে অনেক বেশি সতর্ক। যদি সামান্যতম প্রতিবাদ না জানিয়ে সেখান থেকে চুপচাপ চলে আসা হয়, তাহলে কি এই ভুলটা কোনোদিনও শুধরাবে? কোনোদিনও কি আমরা সেই রেস্তোরাঁকে আর ভরসা করতে পারবো? আপনারাই বলুন না। আজ বিষয়টা যখন সামনে এসেছে, আপনারা নিজেরা সতর্ক হননি? আপনারা নিজেরা ভাবছেন না যে এরকম নামি দামি রেস্তোরাঁয় যতই যাই না কেন একটু বিবেচনা করে খাওয়াটা আমাদের উচিত? নিশ্চয়ই এই ঘটনাটা সামনে আসার পর আপনারা ভাবছেন। তার আগে আমি বলুন, আপনি বলুন, যেই বলুন না কেন, চোখ বন্ধ করে ভরসা করেই তো এমন নামি দামি রেস্তোরাঁতে খেতে যাই। আর সেখানে গিয়ে এমন একটা ঘটনার সম্মুখীন হতে আমরা কেউ কি চাইব? একটু ভেবে জানাবেন। কারণ প্রতিবাদ আমার মনে হয় অন্যায়ের হওয়াটাই উচিত। তাহলে হয়তো অনেকগুলো অন্যায়কে আমরা আটকাতে পারি। যাই হোক, আমার কথা কারো সঠিক বলে মনে হবে, আবার কারো ভুল বলেও মনে হবে, কিন্তু ওই যে বললাম, সামাজিক দায়বদ্ধতা ইউটিউবার হিসেবে আমারও আছে। তাই চেষ্টা করেছি বিষয়টাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করে আপনাদের সামনে এই ভিডিওটা প্রস্তুত করতে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে বা আমার কথাগুলো সঠিক বলে মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণ সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অন্যায়ের প্রতিবাদ জানাতে ভয় পাবেন না। নমস্কার।